ওকে, আমরা আজকে আমরা শুরু করব মেইন রুল পার্ট 2। এর আগে কিন্তু আমি মেইন রুল পার্ট 1 কিন্তু আমি করেছিলাম। তো ওইখানে আমাদের মেইন রুল পার্টে যে 1 থেকে 5 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, সেখানে যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো জায়গায় যদি কেউ না বুঝতে পারো, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই যে আমাদের কমেন্ট থাকবে, সেখানে কমেন্টে তোমরা তোমাদের সমস্যাগুলো লিখবা। আমি অবশ্যই তোমাদের উত্তরগুলো চেষ্টা করব, ইনস্ট্যান্ট যদি নাও পারি যে কোনো সময় তোমাদের এই উত্তরগুলো দেওয়ার জন্য। যদি কেউ কোনো প্রবলেম ফেস করে থাকো, কোনো দ্বিধাবোধ করবা না, কোনো হ্যাজিটেট করবা না, নির্দ্বিধায় তোমরা এখানে কোশ্চেন করবা, কারণ তোমরা না বুঝতেই পারো, বাট আমাদের উচিত যে আমরা সেগুলো অবশ্যই সলভ করে দেওয়ার। তাহলে আমরা আজকে শুরু করি ট্যাগ কোয়েশ্চেন মেইন রুল পার্ট 2। আমরা 1 শেষ করেছিলাম, তো আমরা 1 থেকে 5 পর্যন্ত কিন্তু করেছিলাম। এখন আমরা করব রুল নাম্বার 6। এর আগে 1 পর্যন্ত আমরা করেছিলাম। আমরা সেকেন্ড রুল পার্ট মেইন রুল পার্টে আমরা 2তে চলে যাচ্ছি, আমরা রুল নাম্বার 6-এ চলে যাব। তো আমরা কতগুলো ওয়ার্ডের সাথে পরিচিত, কি কি, যেমন হ্যাভ টু, এরপর আমরা লিখলাম হ্যাজ টু, এরপর আমরা কি লিখলাম হ্যাড টু। ওয়ার্ডগুলোর সাথে কিন্তু আমরা অনেকে কিন্তু পরিচিত, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তো আমরা জানি যে কাউকে যদি কোনো ইনসিস্ট, মানে আমরা কোনো কিছুতে যদি জোর করতে চাই, তাহলে আমাদের সাধারণত কি করতে হয়, এই ওয়ার্ডগুলো আমাদের বেসিক্যালি কি করতে হয়, ইউজ করতে হয়। হ্যাভ টু, হ্যাজ টু, আর আমরা কি লিখেছি, হ্যাড টু। তাহলে আমরা এখন লিখব এগুলোর ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন করার সময়, এগুলোর ক্ষেত্রে আমাদের কি ট্যাগ কোয়েশ্চেন করার সময়, ট্যাগ কোয়েশ্চেন আমাদের কি করার সময় আমরা এগুলো দিয়ে কিন্তু করব, কি দিয়ে, হ্যাভ অবলিক হ্যাজ অবলিক হ্যাড ইউজ হবে। আমি সিরিয়ালি কিন্তু লিখেছি ইউজ হবে। তাহলে আমি আবার একটু বলি যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো আমরা কাউকে কোনো ইনসিস্ট বা জোর করার ক্ষেত্রে ইউজ করে থাকি। যেমন আমি যদি বলি ইউ মাস্ট গো দেয়ার, তোমাকে অবশ্যই সেখানে যেতে হবে, আমি কিন্তু এটা জোর দিয়ে বলছি। আবার অনুরূপভাবে কিন্তু আমি বলতে পারি ইউ হ্যাভ টু গো দেয়ার। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোর ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমাদের মূলত কি করতে হবে, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এগুলো দিয়ে আমাদের মূলত কি করতে হবে, অ্যান্সারটা করে নিতে হবে। তাহলে আমি যদি এখানে সেন্টেন্সটা লিখি যে ইউ, এখানে লিখলাম হ্যাভ টু, ই হ্যাভ টু, এখানে আমরা কি লিখলাম, সি ইট। তাহলে আমরা যদি দেখি ইউ হ্যাভ টু সি ইট, আমার সেন্টেন্সটা কিসে দেওয়া আছে, অ্যাফার্মেটিভ। তাহলে যেহেতু আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, অতএব ট্যাগ কোয়েশ্চেনটা আমরা কিসে করব, নেগেটিভে করব। তাহলে এই যে আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ট্যাগ কোয়েশ্চেনটা আমরা কি করব, নেগেটিভে করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেওয়া আছে, হ্যাভ টু। তাহলে হ্যাভ টু থাকা মানে যে আমরা কি বলেছিলাম, হ্যাভ দিয়ে করব, কারণ যে হ্যাভ টু এখানে আমরা এখানে কি দিয়ে করব, হ্যাভ দিয়ে করব। তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে, হ্যাভেন্ট দিলাম, হ্যাভেন্ট, এরপর আমাদের সাবজেক্ট কি দেওয়া ছিল, ইউ, ওকে করে ফেললাম। এরপরে আমরা যদি হি দিয়ে করি, তাহলে হির সাথে তো আর হ্যাভ হয় না, হির সাথে কি হয়, হ্যাজ হয়। তাহলে আমি যদি লিখি হি হ্যাজ টু, এখানে আমি কি লিখলাম, হেল্প মি, হি হ্যাজ টু, এখানে আমরা কি লিখলাম, হেল্প মি। এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে হি হ্যাজ টু হেল্প মি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেন্টেন্সটা কিন্তু কিসে দেওয়া আছে, অ্যাফার্মেটিভে দেওয়া আছে। তাহলে যেহেতু আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, অতএব আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা আমাদের এখানে কি করতে হবে, আমাদের নেগেটিভে আমাদের বেসিক্যালি করতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে হির সাথে কিন্তু হ্যাভ হয় না, আমাদের এখানে কি হয়, হ্যাজ হয়। তাহলে এটা দিয়ে আমাদের মূলত অ্যান্সারটা করে নিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, হ্যাজেন্ট হি। ওকে, কারণ আমরা বলেছিলাম হ্যাজ টু থাকলে আমাদের কি দিয়ে করতে হবে, হ্যাজ দিয়ে অ্যান্সারটা করে নিতে হবে। এরপরে আমরা হ্যাড দিয়ে যদি একটু দেখি, যেমন আমি এখানে লিখলাম দে হ্যাড টু, এরপর আমরা এখানে কি লিখলাম, গেট ইট। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাড টু। যদিও আমরা জানি যে হ্যাভ টু, হ্যাজ টু এগুলো কিন্তু আমরা প্রেজেন্ট ইউজ করে থাকি, এদেরকে পাস্ট ইউজ করতে চাইলে কিন্তু আমাদের কাকে ইউজ করতে হবে, হ্যাড টু দিয়ে করতে হবে। তাহলে আমি এখানে যেটা লিখলাম দে হ্যাড টু গেট ইট, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, হ্যাড টু দেওয়া আছে, এবং সেন্টেন্সটা কিন্তু এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমার সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ। সো আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা আমরা কিসে করব, নেগেটিভে করব। তাহলে আমাদের এখানে উত্তরটা কি দাঁড়াবে, হ্যাডেন্ট, এখানে আমরা কি দিব, দে দিব। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু, এগুলো দিয়ে যদি আমরা কোনো ট্যাগ কোয়েশ্চেন করতে চাই, তাহলে হ্যাভ টুর ক্ষেত্রে আমরা হ্যাভ দিব, হ্যাজ টুর ক্ষেত্রে হ্যাজ দিব, হ্যাড টুর ক্ষেত্রে আমরা কি দিব, হ্যাড দিব। তো আমরা এই 3টা উদাহরণ দিয়ে আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি যে ইউ হ্যাভ টু সি ইট, সো আমরা এখানে অ্যান্সার করেছিলাম হ্যাভেন্ট ইউ। আবার লিখেছিলাম যে হি হ্যাজ টু হেল্প মি, আমরা এখানে লিখেছিলাম হ্যাজেন্ট হি। আর তারপরে লিখলাম দে হ্যাড টু গেট ইট, বিদায় আমি এখানে দিয়েছিলাম হ্যাডেন্ট দে।
তো আমরা আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছি, খুব সোজা নিয়ম। আশা করি এটা সবাই খুব ইজিলি সবাই আমরা বুঝতে পারবো। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে আমাদের কমেন্ট করবা, আমরা সলভ করার ট্রাই করব। ওকে, আমরা এরপরে চলে আসব রুল নাম্বার 7। আমাদের হচ্ছে মেইন রুল নাম্বার পার্টের আমরা রুল নাম্বার 7-এ চলে আসব। তো আমরা এর আগে আমরা যেটা আলোচনা করেছিলাম যে আমাদের যদি সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু বা যদি আমাদের কি দেওয়া থাকে হ্যাড টু যদি দেওয়া থাকে, তাহলে আমরা বেসিক্যালি যেটা আমরা করব সেটা হচ্ছে কি হ্যাভ অ্যাজ এবং হ্যাড দিয়ে করব। তো আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের কি ইউজ টু। এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত। ইউজ টু আমরা সাধারণত কি অতীতের কোনো অভ্যাস বোঝাতে আমরা সাধারণত কাকে ইউজ করে থাকি, ইউজ টুটাকে ইউজ করে থাকি। ওকে, আমরা সবাই জানি যে অতীতের যে কোনো একটা অভ্যাস বোঝাতে আমরা কাকে ইউজ করব, ইউজ টুটাকে ইউজ করব। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা লিখব যে আমরা জানি যে ইউজ টু এর পরে আমাদের কি হয়, ভার্বের আমাদের কি বসে, V1 বসে। এটা আমরা সবাই জানি যে আমরা যদি ইউজ টু এর পরে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে সবসময়ের জন্য আমাদের কাকে ইউজ করতে হবে, V1টাকে আমাদের ইউজ করতে হবে। তো এখানে একটা কথা একটু বলে রাখি যে কিন্তু এটা আমাদের রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রেও কিছুটা হেল্প করবে, যদিও আমাদের রাইট ফর্ম ভার্বস আলোচ্য বিষয় না। কিন্তু এখন যদি আমরা লিখি যে ইউজ টু এর সাথে, কিন্তু ইউজ টু এর সাথে আমাদের ইউজ টু এর সাথে আমাদের যদি কোনো বি ভার্ব, যদি আমাদের কোনো কি ভার্ব, বি ভার্ব বলতে আমরা কিন্তু 6টা জিনিসকে বুঝি। কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আর হচ্ছে কি বি নিজেই বি ভার্ব হিসেবে কাজ করে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে ইউজ টু এর পরে আমাদের সাধারণত ভার্বের কি বসে, V1টা বসে। এর পরক্ষণে কিন্তু বলছি কিন্তু ইউজ টু এর সাথে আমাদের যদি কোনো কি বি ভার্ব অথবা কি দেওয়া থাকে, গেট মানে আমরা জানি পাওয়া, আবার ওই গেট না কিন্তু যেটা আমাদের বাসার গেট থাকে সেটা কিন্তু না, ওই গেট হচ্ছে পাওয়া। তাহলে আমরা যেটা বলছিলাম যে ইউজ টু এর পরে আমাদের সাধারণত ভার্বের কি বসে, V1 বসে। কিন্তু ইউজ টু এর সাথে আমাদের যদি কোনো বি ভার্ব বলতে আমরা 6টা জিনিসকে বুঝি, এম, ইজ, আর, ওয়াজ, আর বি নিজেই বি ভার্ব হিসেবে কাজ করে, অথবা গেট দেওয়া থাকে, অথবা কি দেওয়া থাকে, গেট দেওয়া থাকে। তাহলে পরবর্তী ভার্বের সাথে, তাহলে আমরা কি লিখবো, ইউজ টু এর পরবর্তী ভার্ব যেটা, তাহলে পরবর্তী ভার্বের সাথে আমাদের কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে, আইএনজি যোগ হবে। তাহলে একটু আমরা যদি রিভিউ করি বিষয়টা, অনেকের কাছে একটু জটিল লাগতে পারে। আমরা জানি ইউজ টু হচ্ছে একটা মোডাল ভার্ব সম্পর্কে আমরা আলোচনা করব। আপাতত মনে রাখি ইউজ টু হচ্ছে অতীতের যে কোনো একটা অভ্যাস বোঝাতে আমরা সাধারণত কাকে ইউজ করে থাকি, ইউজ করে থাকি। তো ইউজ টু এর পরে আমাদের ভার্বের কি বসে, V1 বসে, এটা আমরা সবাই জানি। কিন্তু ইউজ টু এর সাথে আমাদের যদি কোনো কি দেওয়া থাকে, বি ভার্ব বলতে আমরা এই 6টা জিনিসকে বুঝিয়েছি, এম, ইজ, আর, ওয়াজ, আর বি নিজেই আমাদের কি হিসেবে কাজ করে, বি ভার্ব হিসেবে কাজ করে। তো আমরা যেটা লিখলাম যে ইউজ টু এর সাথে আমাদের যদি কোনো বি ভার্ব অথবা কি দেওয়া থাকে, গেট দেওয়া থাকে, তাহলে পরবর্তী ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তখন কিন্তু আমরা V1 দিলে কিন্তু হবে না, আমরা ভার্বের সাথে কি করব, আইএনজি যুক্ত করব। এখন লিখি যে এক্ষেত্রে বি ভার্ব অথবা গেট, প্রেজেন্ট অথবা পাস্ট, যে কোনোটাই হতে পারে, তাহলে আমাদের এখানে বি ভার্বটা আমাদের প্রেজেন্ট কোনগুলো, এম, ইজ, আর, এই 3টা প্রেজেন্ট, আর ওয়াজ, আর যদি বলি তাহলে হচ্ছে আমাদের কি পাস্ট। আর গেটের ক্ষেত্রে যদি আমরা প্রেজেন্ট বলি তাহলে গেট হচ্ছে প্রেজেন্ট, গেটের পাস্ট ফর্ম কোনটা, গট। তাহলে আমরা যেটা বলছিলাম যে ইউজ টু এর সাথে আমাদের যদি কোনো বি ভার্ব অথবা কি দেওয়া থাকে, গেট দেওয়া থাকে, তাহলে পরবর্তী ভার্বের সাথে আমাদের কি করতে হবে, আইএনজি যোগ হবে। তো এক্ষেত্রে বি ভার্ব অথবা গেট আমরা চাইলে প্রেজেন্টও করতে পারি, আবার চাইলে আমরা কিসে করতে পারি, পাস্টেও আমরা করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি, আমি লিখলাম হি ইউজ টু সলভ দ্য প্রবলেম। আমরা যদি একটু মনোযোগ সহকারে দেখি, হি ইউজ টু সলভ দ্য প্রবলেম, তাহলে আমাদের সেন্টেন্সে কিন্তু কি দেওয়া আছে, ইউজ টু দেওয়া আছে। তাহলে আমরা বলেছিলাম ইউজ টু এর পরে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে আমাদের ভার্বের কি V1 বা প্রেজেন্ট ফর্মটা বসবে বা বেস ফর্মটা বসবে। আমরা জানি টুর পরে এমনিতেই V1 বসে। তাহলে আমি যখন লিখলাম যে হি ইউজ টু সলভ দ্য প্রবলেম, তাহলে দেখা যাচ্ছে আমাদের সেন্টেন্সটা কিন্তু কি অ্যাফার্মেটিভ, ত্যাগ কোশ্চেনটা আমরা কি করব, নেগেটিভ। আর ইউজ টু থাকলে আমরা কিন্তু সবসময় কি দিয়ে করব, ডিড দিয়ে কিন্তু করতে হবে। তো আমি এখানে একটু লিখে দেই, ইউজ টু থাকা মানে আমরা ত্যাগ কোশ্চেন আমরা কাকে ইউজ করব, ডিড, কারণ যেহেতু এটা পাস্টের ঘটনা এই জন্য আমাদের কিন্তু কি ডিড দিয়ে করতে হবে। কোথায়, ত্যাগ কোশ্চেনে
আমরা কিন্তু কি করব, ডিড কিন্তু ইউজ করব। ট্যাগ কোশ্চেন আমরা কাকে ইউজ করব, ডিড ইউজ করব। তাহলে এখন এটা যদি ট্যাগ কোশ্চেন করতে বলি তাহলে আমাদের উত্তরটা দাঁড়াবে ডিডেন্ট, এখানে আমরা কি দিব, হি। ওকে, তাহলে আমরা দেখলাম ইউজ টু এর পরে আমাদের ভার্বের বেস ফর্ম বসেছিল, আর ইউজ টু থাকার কারণে আমরা ট্যাগ কোশ্চেন কি দিয়ে করেছি, ডিড দিয়ে করেছি। এখন এই সেন্টেন্সটা যদি আমরা একটু বিকৃত করে লিখি, মানে আমি যদি লিখি হি ওয়াজ, এরপর আমরা যদি লিখি ইউজ টু। এখন আমরা যদি এই দুইটা সেন্টেন্সের ভিতরে কম্পেয়ার করি তাহলে এখানে ইউজ টু এর সাথে কিন্তু বি ভার্ব ছিল না, বাট এখানে ইউজ টু এর সাথে কিন্তু অলরেডি আমাদের কি চলে আসছে, বি ভার্ব চলে আসছে। তাহলে যেহেতু ইউজ টু এর সাথে বি ভার্ব চলে আসছে, তাহলে পরবর্তী ভার্বের সাথে আমাদের কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। হি ওয়াজ ইউজ টু, এখানে আমরা কি লিখবো, সলভিং দা, তার সাথে আমি এখানে কি লিখবো, প্রবলেম। ওকে, তাহলে একটু যদি খেয়াল করি যে এখানে ইউজ টু এর সাথে আমাদের অলরেডি কি চলে আসছে, বি ভার্ব চলে আসছে, বিদায় আমরা এখানে কিন্তু কি করেছি, পরবর্তী ভার্বের সাথে আমরা কি করলাম, আইএনজি যুক্ত করলাম। তাহলে এই বিষয়টা সর্বোপরি একটু মনে রাখার দরকার। তাহলে আগেরটার সাথে কিন্তু ইউজ টু এর সাথে কিন্তু কোনো বি ভার্ব বা গেট কিন্তু দেওয়া ছিল না, কিন্তু পরবর্তী ইউজ টু এর সাথে কিন্তু আমাদের ওয়াজ, আমাদের অলরেডি একটা বি ভার্ব দেওয়া আছে, বিদায় আমরা কি করেছি, পরবর্তী ভার্বের সাথে কিন্তু কি করেছি, আইএনজি যুক্ত করেছি। সো এখানে অনেকে অ্যান্সারটা কিন্তু করতে পারে ওয়াজ এন্ড হি, বাট এখানে ওয়াজ এন্ড হি কিন্তু হবে না, কারণ আগেরটার যে বাংলা অর্থ পরেরটা কিন্তু সেম একই বাংলা অর্থ। আমাদের পরিবর্তনটা কোথায় আসছে, ভার্বে কিন্তু পরিবর্তন আসছে, আমাদের বাংলা অর্থে কিন্তু কোনো পরিবর্তন কিন্তু আসে নাই। সো এই জন্য আমাদের এখানে অ্যান্সারটা কি করতে হবে, সেম উত্তর হবে ডিডেন্ট, এখানে আমরা কি লিখবো, হি, কারণ আমাদের বাংলা অর্থের কিন্তু কোনো পরিবর্তন আসে নাই, আমাদের অর্থের পরিবর্তন আসছে শুধুমাত্র কি, ভার্বে। তাহলে প্রথমটার যে বাংলা অর্থ পরেরটার সেম একই অর্থ। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখি, যদি আমরা এইভাবে লিখি যে হি, তারপর আমি কি লিখলাম, গেটস, এরপর আমরা এখানে কি লিখলাম, ইউজ টু, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউজ টুর সাথে আমাদের এখানে কি দেওয়া আছে, গেট দেওয়া আছে। তাহলে পরবর্তী ভার্বের সাথে আমাদের কি করতে হবে, অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। হি গেটস ইউজ টু সলভিং দ্য প্রবলেম। অনেক এখানে শিক্ষার্থী অ্যান্সার করতে পারে ডাজ দিয়ে, কারণ ওই যে গেটস আছে, তাহলে সে ওইটা দেখে কিন্তু মনে করতে পারে যে আমাদের তাহলে এখানে ডাজেন্ট হি দিব, বাট এখানে কিন্তু আমাদের ডাজেন্ট হি করা যাবে না, কারণ আমাদের একটা পরিবর্তন আছে যে ইউজ টু এর সাথে আমাদের যেহেতু গেট দেওয়া আছে, বিদায় আমি কি করছি, পরবর্তী ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত করেছি। সো এই তিনটার বাংলা অর্থ কিন্তু সেম, আমাদের বাংলা অর্থে কিন্তু পরিবর্তন আসে নাই, আমাদের পরিবর্তনটা আসছে কোথায়, ভার্বের ক্ষেত্রে একটু পরিবর্তন আসছে, কিন্তু যেহেতু বাংলা অর্থ সেম, অতএব তিনটার উত্তরে আমাদের কি হবে, সেম হবে। তাহলে আমাদের উত্তরটা হবে কি, ডিডেন্ট, এখানেও আমরা কি দিব, হি দিব। তাহলে আমি যদি এই নিয়মের একটু আমি ব্রিফ করি কিছুটা, সেটা হচ্ছে ইউজ টু থাকা মানে আমরা কি করব, ডিড ইউজ করব। আমি কিন্তু যেখানে লিখে দিয়েছি যে ইউজ টু থাকা মানে আমাদের বেসিক্যালি কি দিয়ে করতে হবে, ডিড হবে। এখন ইউজ টু এর সাথে বি ভার্ব থাকলো না গেট থাকলো নাকি ভার্বে পরিবর্তন হলো, এতে করে আমাদের ট্যাগ কোশ্চেনে কোনো পরিবর্তন হবে না। আমরা ইউজ টু থাকা মানেই আমরা কাকে ইউজ করব, ডিড ইউজ করব। এখন তার সাথে আমাদের বি ভার্ব থাক বা গেট থাক, ইট ইজ নট ফ্যাক্টর, আমাদের ইউজ টু থাকা মানেই আমরা সবসময় কি দিয়ে করব, ডিড দিয়ে করব। ওকে, তাহলে আমরা শুরু করি রুল নাম্বার 8। আমরা এর আগে 1 থেকে 7 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, আমাদের মেইন রুল নাম্বার পার্টের রুল নাম্বার 8-এ আমরা আসি। এখানে আমরা যেটা আলোচনা করব যে আমাদের 3টা ভার্ব আছে, আমরা জানি হ্যাভ, হ্যাজ এবং হচ্ছে হ্যাড। তো আমরা জানি যে এই ভার্বগুলো আমাদের কি হিসেবে কাজ করতে পারে, মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে, আবার কিন্তু কি অক্সিলারি ভার্ব হিসেবেও কি করতে পারে, কাজ করতে পারে। তাহলে হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের ক্ষেত্রে এগুলো দিয়েই, মানে আমি যেগুলো লিখেছি এগুলো দিয়েই ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তার মানে আমি যদি একটু ডিটেলস বলি যে আমরা জানি যে এই ভার্বগুলো আমাদের খুবই পরিচিত, কিন্তু তো এই ভার্বগুলো, এই 3টা ভার্ব আমাদের মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে, আবার কিন্তু কি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতে পারে। তো আমি একটু দেখিয়ে দেই যে আমি এখানে লিখলাম আই হ্যাভ এ পেন, এটার যদি আমাকে ট্যাগ কোয়েশ্চেন করতে বলে, তাহলে যখন আমি লিখেছি আই হ্যাভ এ পেন, তাহলে হ্যাভের পরে কিন্তু আর এখানে কিন্তু কোনো ভার্ব নাই, তাহলে হ্যাভটাকে আমরা এখানে কি বলবো, মেইন ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেন্টেন্সে মেইন ভার্ব আছে, অতএব এটা দিয়ে আমাদের মূলত কি করতে হবে, ট্যাগ কোয়েশ্চেন করে নিতে হবে। তাহলে আমি এখানে অ্যান্সারটা কি করব, হ্যাভেন্ট, এখানে আমরা কি দিব, আই। যদিও কিছু কিছু বইতে ডোন্ট দিয়ে করা আছে, তো তারপরে আমাদের এই হ্যাভেন্ট আই দিয়ে করাটা হচ্ছে বেটার হবে, কারণ ওগুলো একটু বিতার্কিক বিষয়। সো আমাদের আই হ্যাভ এ পেন যখন বললাম তখন আমি কি লিখলাম, হ্যাভেন্ট আই। আবার যদি এক্সাম্পলটা এরকম হয় যে আই হ্যাভ বট এ পেন, আই হ্যাভ, এরপর আমরা কি লিখলাম, বট এ পেন। তাহলে আমাকে যদি এখানে কেউ কোশ্চেন করে এখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব না মোডাল ভার্ব, তাহলে এই হ্যাভটাকে আমরা এখানে কিন্তু কি বলবো, অক্সিলারি ভার্ব।
ঠিক আছে, আমি সংক্ষেপে এভি দিয়ে লিখি। এভি মিনস হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে হ্যাভটা কিন্তু অক্সিলারি ভার্ব। এখন যদি বলে যে এই সেন্টেন্সে ত্যাগ কোশ্চেন করতে হবে, তাহলে আমরা এখানেও কিন্তু এখানে অ্যান্সারটা কি করব, হ্যাভেন্ট, এখানে আমরা কি লিখবো, আই। তার মানে শুধু হ্যাভ থাকলে ওই হ্যাভ দিয়েই করব, আবার হ্যাভের পরে যদি ভি3 থাকে তাহলে ওইটা দিয়ে আমরা কি করব, ত্যাগ কোশ্চেন কিন্তু আমরা করে নিব। অনুরূপভাবে আমরা যদি এখানে লিখে থাকি যে হি, এখানে আমি লিখলাম হ্যাজ, হি হ্যাজ এ কার, হি হ্যাজ এ কার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি দেওয়া আছে, হ্যাজ দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, হ্যাজেন্ট, এখানে আমরা কি লিখবো, হি। আবার যদি বলি হি হ্যাজ সিন এ কার, হি হ্যাজ সিন এ কার। তাহলে দুটো সেন্টেন্স আমরা যদি খেয়াল করি, প্রথমে যে আমরা হ্যাজটা দিয়েছিলাম, এখানে হ্যাজটা কিন্তু আমাদের কি ছিল, মেইন ভার্ব। কেন, হ্যাজের পরে কিন্তু আর কোনো ভার্ব আসে নাই, কিন্তু পরবর্তীতে হ্যাজের পরে দেখো আমাদের আরেকটা ভার্ব আসছে, দ্যাটস মিন ভি3। তাহলে আমরা জানি হ্যাভ হ্যাজ এবং হ্যাডের পরে যদি ভি3 থাকে, তাহলে ওই হ্যাভ হ্যাজ এবং হ্যাডটা হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করবে, অক্সিলারি ভার্ব। তাহলে আমরা কিন্তু এখানে অলরেডি অক্সিলারি ভার্ব কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে উত্তরটাও কিন্তু সেম হবে, এখানে উত্তরটা আমাদের কি হবে, হ্যাজেন্ট হি। তো এই কনফিউশন দূর করার জন্য কিন্তু আমি দুইটা করে সেন্টেন্স লিখছি, যাতে করে আমাদের মানে কনফিউশনটা আমাদের কি থাকে, আমরা দূরীভূত করতে পারি। তাহলে আমাদের হ্যাভটা, হ্যাজটা বা মেইন ভার্ব, হ্যাজ এবং মেইন ভার্বই হোক না কেন, অথবা অক্সিলারি ভার্ব হোক, যাই হোক না কেন, আমরা কিন্তু হ্যাভ হ্যাজ এবং হ্যাডের ক্ষেত্রে এটা দিয়েই মূলত কি করব, অ্যান্সারটা করে নিব। তো আমরা হ্যাডের ক্ষেত্রে একটু দেখি, যদি আমি বলি দে হ্যাড এ, এখানে লিখলাম হচ্ছে কি চেয়ার, দে হ্যাড এ চেয়ার। এটা যখন আমরা লিখলাম, তাহলে এখন দেখতে পাচ্ছি যে এই যে হ্যাডটা, আমাকে যদি এখানে কেউ কোশ্চেন করে হ্যাডটা এখানে অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব, তাহলে আমি হ্যাডটাকে এখানে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে কি মেইন ভার্ব। তাহলে এই হ্যাড দিয়েই কিন্তু আমাদের মূলত কি করতে হবে, অ্যান্সারটা করে নিতে হবে। তাহলে আমরা উত্তরটা লিখবো হ্যাডেন্ট, এখানে আমরা কি দিব, দে। আবার যদি আমরা এখানে লিখি যে দে হ্যাড, হ্যাঁ দে হ্যাড, এরপর আমি লিখলাম হচ্ছে কি দে হ্যাড, এখানে আমরা লিখলাম সিন এ চেয়ার, সিন এ চেয়ার। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, এখন এটার যদি আমরা কি করি, ত্যাগ কোশ্চেন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাডের পরে কিন্তু আমাদের কি সিন, দ্যাটস মিন আমাদের এখানে কি দেওয়া আছে, ভি3 দেওয়া আছে। তাহলে হ্যাডটাকে নির্দ্বিধায় আমরা এখানে কি বলবো, অক্সিলারি ভার্ব। তাহলে এখানে উত্তরটা কিন্তু আমাদের সেম হবে। সো আমি এখানে লিখবো হচ্ছে কি হ্যাডেন্ট, তার সাথে আমরা এখানে কি দিব, দে। অর্থাৎ এই নিয়মের মূল কথা হচ্ছে, যদি আমাদের সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড শুধু দেওয়া থাকে, তাহলে এই তিনটা দিয়ে আমরা কি করব, ত্যাগ কোশ্চেন করব। আবার যদি এদের পরে যদি ভি3 দেওয়া থাকে, তাহলে এদের পরে আমাদের কি করতে হবে, ওই হ্যাভ হ্যাজ এবং হ্যাড দিয়ে আমাদের মূলত কি করতে হবে, ত্যাগ কোশ্চেনটা করে নিতে হবে। এরপরে আমরা শুরু করি আমাদের মেইন রুল পার্টের, হচ্ছে আমাদের রুল নাম্বার 9। এর আগে আমরা 1 থেকে 8 পর্যন্ত আমরা নিয়মগুলো মোটামুটি আলোচনা করেছিলাম। এখন হচ্ছে আমরা রুল নাম্বার 9 আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি, ভার্বের অবস্থান দেখে আমাদের কি করতে হবে, ত্যাগ কোশ্চেন করতে হবে। অর্থাৎ আমাদের টোটালি সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যে আমার ত্যাগ কোশ্চেনটা কি করব, ডিপেন্ড অন কার উপরে, ভার্বের উপরে। তো এই জন্য আমি টাইটেলটা দিয়েছি যে ভার্বের অবস্থান দেখে আমরা কি করব, ত্যাগ কোশ্চেনটা আমরা নির্ধারণ করব। তো আমরা যদি একটু উদাহরণ দেখি, যেমন আমি এখানে লিখলাম যে হি অ্যাপোস্ট্রফি এস দিয়ে লিখলাম গোয়িং দেয়ার, হি অ্যাপোস্ট্রফি এস গোয়িং দেয়ার, এরপর আমাদের ত্যাগ কোশ্চেন করতে হবে। আবার আরেকটা সেন্টেন্স যদি লিখি হি অ্যাপোস্ট্রফি এস, এর সাথে আমরা এখানে কি দিলাম, গন, তার সাথে আমরা এখানে কি লিখলাম, গন, তার সাথে আমরা এখানে কি লিখেছি, দেয়ার। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, যে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু ভার্বটা যদি খেয়াল করি, এখানে অ্যাপোস্ট্রফি এস, এরপরে কিন্তু আমরা কি করেছি, ভি প্লাস আইএনজি দিয়েছি। আবার এরপরে অ্যাপোস্ট্রফি এস, এরপর আমাদের গন, দ্যাটস মিন আমাদের কি ভি3। তাহলে যখন আমি লিখলাম যে হি অ্যাপোস্ট্রফি এস গোয়িং দেয়ার, তার মানে এই অ্যাপোস্ট্রফি এস মানে কিন্তু আমাদের এখানে কি, এখানে আমাদের কিন্তু ইজ অথবা কি ওয়াজ, সংক্ষেপে লিখছি। কিভাবে বুঝলাম, এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে। তাহলে আমরা জানি যে এম ইজ আর ওয়াজ আর, এদের পর আমরা সাধারণত কি করে থাকি, আইএনজি যুক্ত করে থাকি। তাহলে এখানে ইজ যখন লিখেছিলাম তার সাথে আমাদের এস, আবার যখন ওয়াজ লিখেছিলাম তার সাথেও কিন্তু আমাদের কি দেওয়া আছে, এস দেওয়া আছে। সো এই অ্যাপোস্ট্রফি এসটা আমাদের ইজও হইতে পারে, ওয়াজও হইতে পারে। তাহলে আমি যদি এটার উত্তর লিখি, তাহলে আমাদের উত্তরটা হইতে পারে ইজেন্ট হি, অথবা আমরা বলতে পারি কি ওয়াজেন্ট হি, দুইটাই কিন্তু সঠিক। ওয়াজেন্ট, আমরা এখানে ওয়াজেন্টটা দিব, ওয়াজেন্ট, আমরা ওয়াজেন্ট এর সাথে আমরা কি লিখছি, হি লিখছি। ওকে, আর পরবর্তীতে আমরা যেটা লিখছি হি অ্যাপোস্ট্রফি এস গন দেয়ার, তার মানে এখানে ভি3 দেওয়া আছে। তো এই অ্যাপোস্ট্রফি এস আমাদের বুঝতে কিন্তু সমস্যা নাই, যে আমরা জানি যে হ্যাজের পরে আমাদের সাধারণত কি
ভার্বের ভি3 ফরমেশনটা থাকে। তাহলে আমরা এখানে উত্তরটা কি লিখবো, হ্যাজেন্ট, তার সাথে আমরা এখানে কি লিখবো, হি। তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হলো যে টোটালি এখানে ডিপেন্ড করতেছে কিন্তু কার উপরে, ভার্বের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে যে আমরা অ্যান্সারটা কিভাবে করব। অনুরূপভাবে আমি যদি এখানে লিখি হি অ্যাপোস্ট্রফি এস, এরপরে লিখলাম হচ্ছে অ্যাপোস্ট্রফি এস না, আমি ডি দেই, হি অ্যাপোস্ট্রফি এস, এখানে আমি লিখলাম হচ্ছে কি গো দেয়ার। ওকে, আবার আরেকটা সেন্টেন্স যদি লিখি হি অ্যাপোস্ট্রফি ডি দিয়ে লিখলাম গন দেয়ার। তাহলে আমরা এই দুটো সেন্টেন্স যদি কম্পেয়ার করি তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের অ্যাপোস্ট্রফি ডি দেওয়া আছে, তার মানে এটা উড হইতে পারে, শুড হইতে পারে, কারণ আমরা জানি মোডাল ভার্বের পরে আমাদের কি বসে, আমাদের ভি1 বসে। তার মানে এই ডি মানে আমাদের কি শুড, এটার মানে হইতে পারে কি উড, যে কোনোটা আমরা ধরে নিতে পারি। তাহলে আমি এখানে অ্যান্সারটা কিন্তু লিখতে পারি কি স্টুডেন্ট, এরপর আমরা কি স্টুডেন্ট, এখানে আমরা কি দিতে পারি স্টুডেন্ট, এখানে আমরা দিব হচ্ছে কি হি, এটা আমরা দিতে পারি। আর পরবর্তী অ্যাপোস্ট্রফি ডি দিয়ে এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে কি ভি3 দেওয়া আছে। তো আমরা জানি হ্যাডের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে আমাদের কি ভি3 ফরমেশন হয়। আমি অ্যারো দিয়ে একটু দেখিয়ে দিলাম। তাহলে এই অ্যাপোস্ট্রফি ডি মানে কিন্তু হেড, তাহলে আমাকে এখানে অ্যান্সার করতে হবে কি হ্যাডেন্ট, এখানে আমরা কি লিখলাম হি। তার মানে আমাদের টোটালি সিচুয়েশনটা ডিপেন্ড করতেছে যে আমাদের ভার্বের অবস্থানের উপরে। যখন আমরা এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়েছিলাম তার মানে এখানে ইজ অথবা ওয়াজ, যখন আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়েছিলাম তার মানে হচ্ছে হ্যাজ। আর উডের ক্ষেত্রে আমরা এখানে বলেছিলাম যে অ্যাপোস্ট্রফি ডি মানে এখানে উড হইতে পারে, শুড হইতে পারে। আর এখানে অ্যাপোস্ট্রফি ডি মানে আমরা এখানে কি দিয়েছি ভি3 দিয়েছি, তার মানে এটা হচ্ছে হেড, কারণ আমরা জানি হেডের পরে আমাদের কি বসে ভি3 ফরমেশনটা বসে। তো আমরা রুল নাম্বার 3 মোটামুটি এতটুকুই। এরপর আমরা চলে আসি আমাদের আর একটা নিয়ম, রুল নাম্বার হচ্ছে 10। রুল নাম্বার 10 আমাদের মেইন রুল নাম্বার পার্টের রুল নাম্বার 10, সেটা হচ্ছে যদি সেন্টেন্সে দুইটি ক্লজ দেওয়া থাকে, কি দেওয়া থাকে দুইটি ক্লজ। দুইটি ক্লজ বলতে কিন্তু আমরা বুঝি একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাদের যদি সেন্টেন্সে দুইটি ক্লজ দেওয়া থাকে তাহলে আমরা কি করব, প্রিন্সিপাল ক্লজ অনুসারে ট্যাগ কোশ্চেন করব। প্রিন্সিপাল আমাদের কি অনুসারে, ক্লজ অনুসারে ট্যাগ কোশ্চেন হবে, অনুসারে আমাদের কি হবে ট্যাগ কোশ্চেন হবে। তাহলে আমরা বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে যদি আমাদের সেন্টেন্সে কি দেওয়া থাকে, দুইটা ক্লজ দেওয়া থাকে, তাহলে আমরা সবসময় কোনটা খেয়াল করব, আমাদের প্রিন্সিপাল ক্লজ অনুসারে কিন্তু কি করতে হবে, ট্যাগ কোশ্চেন করতে হবে। আমি একটু মার্ক করে দিলাম যে আমাদের সবসময় প্রিন্সিপাল ক্লজ অনুসারে আমাদের কি করতে হবে, ট্যাগ কোশ্চেনটা করতে হবে। তাহলে আমাদের একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজও থাকতে পারে, সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে। আমি এই বিষয়টা পরবর্তী যখন ক্লজের ক্লাস নিব তখন আলোচনা করব। আপাতত আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন আমি এখানে লিখলাম হোয়েন হি কামস, এরপর আমরা কি লিখলাম আই উইল গো। এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের ট্যাগ কোশ্চেনটা করতে হবে যে হোয়েন হি কামস আই উইল গো। তো আমি একটু বোঝার সুবিধার্থে বলি যে এখানে আমাদের সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে। যে সাবজেক্ট এবং ভার্বের পূর্বে আমাদের একটা এক্সট্রা ওয়ার্ড বা কনজাংশন থাকবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ, আর যে সাবজেক্ট ভার্বের পূর্বে এক্সট্রা ওয়ার্ড থাকবে না সেটা কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে হি কামস এর পূর্বে কিন্তু আমাদের কি দেওয়া আছে হোয়েন, তাহলে এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এই সাবজেক্ট ভার্বের পূর্বে কিন্তু এক্সট্রা ওয়ার্ড দেওয়া আছে। কিন্তু আমি যখন লিখলাম যে আই উইল গো, এই সাবজেক্ট ভার্বের পূর্বে কিন্তু এক্সট্রা কোনো কনজাংশন নাই, তাহলে এইটাকে আমি সংক্ষেপে লিখলাম পিসি মানে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি বলেছিলাম যে যদি আমাদের সেন্টেন্সে দুইটা ক্লজ দেওয়া থাকে তাহলে সবসময় আমাদের কি প্রিন্সিপাল ক্লজ অনুসারে আমাদের কি করতে হবে, ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা এবং প্রিন্সিপাল ক্লজটা এখানে আমরা বের করে ফেললাম, কারণ যে সাবজেক্ট এবং ভার্বের পূর্বে এক্সট্রা ওয়ার্ড দেওয়া থাকে সেটা সাবঅর্ডিনেট ক্লজ, আর যে সাবজেক্ট ভার্বের পূর্বে এক্সট্রা ওয়ার্ড দেওয়া থাকবে না সেটা কি প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা চিন্তা করব প্রিন্সিপাল ক্লজটা আমাদের অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। আমরা দেখতে পাচ্ছি আই উইল গো, দিস ইজ কি আমাদের অ্যাফার্মেটিভ। তাহলে আমাদের প্রিন্সিপাল ক্লজটা কিসে দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে কি অ্যাফার্মেটিভ। আমি সংক্ষেপে লিখি যে আমাদের প্রিন্সিপাল ক্লজটা কিন্তু অ্যাফার্মেটিভে দেওয়া আছে, অতএব ট্যাগ কোশ্চেনটা কিন্তু আমাদের কিসে করতে হবে, নেগেটিভে করতে হবে। তো আমরা জানি উইলের সাথে যদি আমরা ট্যাগ কোশ্চেনে নট ইউজ করি তাহলে কি হয়, ওন্ট আই হয়, উইল নট আই হয় না। উইলের সাথে নট ইউজ করলে আমরা সাধারণত কি লিখি, ওন্ট লিখি। তাহলে আমাদের উত্তরটা কি হলো ওন্ট আই, কারণ আমার প্রিন্সিপাল ক্লজটা অ্যাফার্মেটিভ, বিধায় ট্যাগ কোশ্চেনটা আমরা কিসে করছি, নেগেটিভে করেছি। আবার যদি এখানে লিখি যে ইফ হি গেটস ইট, এখানে আমরা কি লিখলাম গেটস ইট, এরপর লিখলাম দে ক্যান নট, এরপর আমি এখানে লিখলাম হচ্ছে কি সি ইট। ওকে, তাহলে এখন এটার আমাদের কি করতে হবে,
ট্যাগ কোশ্চেনটা আমাদের করে নিতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হি গেটস ইট, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আছে, তার পূর্বে কিন্তু আমাদের এক্সট্রা একটা ওয়ার্ড দেওয়া আছে। তাহলে এই টোটালটাকে আমরা এখানে কি বলবো, সাবঅর্ডিনেট ক্লজ। আর এতটুকু যদি বাদ দিই, আমার বাকি যেটা আছে দ্যাটস এটা হচ্ছে আমাদের সংক্ষেপে বলবো পিসি, বা এটাকে আমরা কি বলতেছি, প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাদের দেখা গেল যে এখানে আমাদের দুটো ক্লজ দেওয়া আছে, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা চিন্তা করব এই যে আমাদের প্রিন্সিপাল ক্লজটা আমরা কি করলাম, ফাইন্ড আউট করলাম বা বের করলাম। এখন এই প্রিন্সিপাল ক্লজটা কি আমাদের অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রিন্সিপাল ক্লজটা কিন্তু অলরেডি আমাদের কিসে দেওয়া আছে, নেগেটিভে দেওয়া আছে। তাহলে যেহেতু প্রিন্সিপাল ক্লজটা নেগেটিভ, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটা কি করতে হবে, অ্যাফার্মেটিভ, কারণ আমাদের সবকিছু ডিল হবে আমাদের প্রিন্সিপাল ক্লজের উপর ভিত্তি করে। তাহলে আমাদের সেন্টেন্সে কি দেওয়া আছে, অক্সিলারি ভার্ব দেওয়া, মোডাল ভার্ব দেওয়া আছে, কারণ আমরা জানি ক্যান, কুড, মে, মাইট এগুলো সবসময় কি মোডাল ভার্ব হিসেবে কাজ করে। তাহলে এটা দিয়ে আমরা কি করব, ট্যাগ কোশ্চেন করব। তাহলে আমাদের এখানে উত্তরটা কি দাঁড়াবে, ক্যান, আমরা কি দিব, দে। কেন? কারণ আমার প্রিন্সিপাল ক্লজটা নেগেটিভ ছিল, বিধায় আমার ট্যাগ কোশ্চেনটা কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। আবার যদি প্রিন্সিপাল ক্লজটা যদি অ্যাফার্মেটিভ থাকতো, তাহলে ট্যাগ কোশ্চেনটা আমরা কি করতাম, নেগেটিভে করেছিলাম। এই যে আগের উদাহরণটা যদি একটু খেয়াল করি, হোয়েন হি কামস আই উইল গো, এখানে সাবঅর্ডিনেট ক্লজ আমাদের কিন্তু কোনো ফ্যাক্টর না, কারণ একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজটা কি করে, লিড করে। অত বইটা আমরা দেখব যে হোয়েন হি কামস আই উইল গো, তাহলে আমার প্রিন্সিপাল ক্লজটা কিসে ছিল, অ্যাফার্মেটিভে ছিল, বিধায় ট্যাগ কোশ্চেনটা আমরা কি করেছিলাম, নেগেটিভে করেছিলাম। এই যে আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি এই সেন্টেন্সটা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা এখানে উত্তরটা কি করেছিলাম, ওনটাই, বিকজ প্রিন্সিপাল ক্লজটা অ্যাফার্মেটিভ ছিল। আবার যখন আমরা দেখলাম যে ইফ হি গেটস ইট দে ক্যান নট সি ইট, তাহলে আমার সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ প্লাস নেগেটিভ দুইটাই দেওয়া আছে, এবং এখানে প্রিন্সিপাল ক্লজটা কিসে দেওয়া ছিল, নেগেটিভে, বিধায় ট্যাগ কোশ্চেনটা আমরা এখানে কি করেছি, অ্যাফার্মেটিভে করেছি। তাহলে আমার মূল কথা হচ্ছে যদি সেন্টেন্সে দুইটা ক্লজই দেওয়া থাকে, তাহলে আমরা সবসময় কোনটা অনুসারে, প্রিন্সিপাল ক্লজ অনুসারে আমরা কি করব, ট্যাগ কোশ্চেন করব। তো আমাদের মেইন রুল নম্বর পার্টে এটাই ছিল হচ্ছে আমাদের মূল আলোচনার মতো বিষয়। তো আমরা 6 থেকে 10 পর্যন্ত আমরা মেইন রুল নম্বর পার্টে আমরা ইনক্লুড করলাম। এর আগে 1 থেকে 5 পর্যন্ত আমাদের মেইন রুল নাম্বার পার্ট 1-এ ছিল, আর মেইন পার্ট 2-তে হচ্ছে আমরা আলোচনা করলাম 6 থেকে 10 পর্যন্ত। যদি কোনো সমস্যা থেকে থাকে কারোর, বা কোথাও যদি কেউ যদি না বুঝে থাকে, তাহলে অবশ্যই ডেসক্রিপশন অথবা হচ্ছে কমেন্টে অবশ্যই লিখতে হবে যে সমস্যাগুলো, আমরা অবশ্যই সেগুলো সলভ করার চেষ্টা করব এবং অবশ্যই সলভ করে দিব। রুল পার্ট হচ্ছে মেইন আমাদের রুল পার্ট এতটুকু পর্যন্তই। আমরা নেক্সটে রুল পার্ট 3-তে আমরা বিস্তারিত আবার 11 থেকে শুরু করব নিয়ম।